পাঠ করছি খোকন কোরাইয়ের গল্প তাহাদের কথা। অফিস থেকে এসে দেখি হাড় গিলে চেহারার জলিসূর্ধ্ব এক লোক আমাদের ড্রয়িং রুমে আরামসে বসে চা খাচ্ছে আর সিগারেট ফুঁকছে। লোকটির চেহারার মধ্যে টাউট টাউট একটা ভাব আছে। বেডরুমে গিয়ে কান থেকে বললাম, ব্যাপার কি? কিসের ব্যাপার? ওই লোকটা কি? ও, তুমি তো চেনো না, শামসু ভাই। ভাই মানে? আমার শালা, আগে তো দেখিনি। কি যে বলো না তুমি! ওই লোক আমার ভাই হতে যাবে কেন? ও হলো মেয়ে সাপ্লায়ার। তার মানে মেয়ের দালাল? সর্বনাশ! তা আমার বাসায় কেন? তুমি যে কিনা মেয়ের দালাল হবে কেন? ও হলো কাজের মেয়ের সাপ্লায়ার। আরে তাই বলো, কিন্তু আমার বাসায় কি চাই? তাও জানো না? না, 3 মাস হলো বাসায় কাজের মানুষ নেই। কি অবস্থায় আমার দিন কাটে কখনো ভাবো? তোমার সংসারে ঝিগিরি করতে করতে আমার চেহারার কি অবস্থা হয়েছে দেখেছো কখনো? কত মানুষ তো দেখি ময়মনসিংহ, জামালপুর, দিনাজপুর থেকে আদিবাসী মেয়েদের নিয়ে আসে। তুমি তো তাও পারো না। তুমি তো জানোই কান্তা, আমি অনেক কিছু পারি না। কিন্তু এই লোকটাকে তুমি জুটালে কোত্থেকে? বড় আপা পাঠিয়েছে। ওকে যাতায়াত ভাড়া আর 1,000 টাকা দিলে কাজের মেয়ে এনে দেবে। কিন্তু আমার মনে হয় তোমার ওই শামসু ভাই টাকা পয়সা নিয়ে চলে যাবে। এ জীবনে কখনো আর তার দেখা পাবে না। সবাইকে তুমি শুধু সন্দেহ করো। ওরকম লোক হলে বড় আপা কি পাঠাতো আমার কাছে? অগত্যা কচকচে 4টে 500 টাকার নোট শামসুল ভাইয়ের হাতে গুঁজে দিয়ে তাকে ছবি নিয়ে অনুরোধ করতে হলো একটি উৎকৃষ্ট শ্রেণীর পরিচারিকা আনার জন্য। সপ্তাহখানেক পরের ঘটনা। অফিস থেকে ফিরছি, কান্তা এসে আধুরি গলায় বলল, তোমার জন্য সাংঘাতিক একটা সারপ্রাইজ আছে। ভাবলাম বরাবরের মতো হয়তো রান্নার বই পড়ে কোনো নতুন রান্না করেছে, যা খেলে নিশ্চিত কালো কামাই করতে হবে, অথবা আমার জন্য কটকটে বিশ্রী রঙের একটা শার্ট বা পাঞ্জাবি কিনেছে, যা দেখে অনেক কষ্ট করে আমার বলতে হবে, বাহ, খুব সুন্দর তো, কোথা থেকে কিনলে? কিন্তু না, আমার অনুমান মিথ্যা। কান্তা আমার হাত ধরে টেনে এনে ডাইনিং রুমে দাঁড় করিয়ে বলল, একটু দাঁড়াও। কয়েক সেকেন্ড পরে রান্নাঘর থেকে কান্তার পেছনে 20-22 বছরের একটি মেয়ে বেরিয়ে এলো। কান্তা বলল, সালাম কর তোর দুলাভাই। ঘোমটা টানা মেয়েটি আমার পা ছুঁয়ে সালাম করলো। অবশ্য ঘোমটার ভেতরে আমি একটা হাসি দেখলাম, যা ওই ঘোমটার সঙ্গে মানায় না। কান্তা পরিচয় করিয়ে দিল, এর নাম সরবতী। শামসু ভাই আজ নিয়ে এসেছে। দেখলাম আমি আসলে একজন সন্দেহপ্রবণ মানুষ। শামসু ভাই নামক এমন পরোপকারী একজন মানুষকে সন্দেহ করা আমার মোটেই উচিত হয়নি। রাতে ঘুমানোর আগ পর্যন্ত সরবতীর অনেক প্রশংসাই করল কান্তা এবং শেষ পর্যন্ত দুঃখে করে বলল, বেচারির কপালটাই খারাপ। বিয়ে হয়েছে মাত্র 1 বছর, এর মধ্যেই ওর স্বামী ওকে তালাক দিয়েছে। কেমন শয়তান মানুষ বলো! এরকম একটা ভালো মেয়েকে কেউ তালাক দেয়? মনে মনে ভাবলাম, তাহলে বোঝো কান্তা আমি কত ভালো। 7 বছর হলো বিয়ে করেছি, এখনো কাউকে তালাক দিলাম না। 2 দিন পর রাতের খাবার সেরে বিছানায় শুয়ে শুয়ে ম্যাগাজিন পড়ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। হঠাৎ কান্তা রান্নাঘর থেকে ছুটে এসে বলল, খুবই বিপদ হয়ে গেছে। চমকে উঠলাম, বিপদ? কিসের বিপদ? সরবতী রান্নাঘরে পা ছড়িয়ে বসে আছে, কোনো কাজও করছে না, খাচ্ছেও না। বাড়ির কথা ভেবে মন খারাপ হয়েছে বুঝি? আরে না, ওসব কিছু না। তবে ওর গুল ফুরিয়ে গেছে, তাই মুড অফ। মানে? সরবতী তো গুলের নেশা করে। বাড়ি থেকে 1 কৌটা নিয়ে এসেছিল, সেটা ফুরিয়ে গেছে। এখন নেশার জ্বালায় ওর পাগল হওয়ার দশা। বাপরে, এত নেশা! হলে কি করব? তুমি একটা কাজ করো না লক্ষ্মীটি, দোকান থেকে 1 কৌটা গুল কিনে না। তুমি একটা কাজ করো না লক্ষ্মীটি, দোকান থেকে 1 কৌটা গুল কিনে আনো না। পাগল হয়েছ? রাত 11:30 বাজে, সে খেয়াল আছে? তাছাড়া প্রচন্ড বৃষ্টি হচ্ছে। মুড়ির দোকানটা রাত 12টা পর্যন্ত খোলা থাকে। ছাতা নিয়ে যাও। অনেক খোঁজাখুঁজি করে প্রায় খেলনা একটা ছাতা নিয়ে কাক ভেজা হয়ে দোকানে গেলাম। গুল চাইতে বুড়ো দোকানদার একটা ফিসকিল হাসি দিল, যার অর্থ দাঁড়ায়, এতদিন তো সিগারেট ফুঁকতেই দেখেছি, এবার দেখছি গুলের নেশাও ধরলেন। আরো কত কি দেখবো।
আরও একটা কাজ বেড়ে গেল আমার, গুল কেনা। দোকানে গিয়ে এক হালি ডিম কিনলে সঙ্গে এক কুটো গুলো কিনি। বাজারে গিয়ে খাসির মাংস আর ইলিশের পাশাপাশি গুল কিনতে ভুলি না, কারণ গুল কিনতে ভুলে গেলে শরবতের মুড অফ হয়ে যাবে। আর শরবতের মুড হওয়া মানে আমার সংসার অন্ধকার হওয়া। অফিসের পিয়ন ছেলেটিকে মাঝে মাঝে বলি, এক কোটো গুল নিয়ে আসো তো। ছেলেটি প্রথম দিন এতটাই অবাক হয়েছিল যে হুইস্কি কিনতে পাঠালেও বুদ্ধি অতটা অবাক হতো না। একবার এক ফাস্টফুডের দোকানে গিয়ে বলেই ফেলেছিলাম, ভাই আপনারা গুল রাখতে পারেন না? আমার এই গুল কেনা নিয়ে আমার বন্ধু বান্ধব আর কলিগরা খুব হাসাহাসি করে। তা যে যাই করুক বলুক, আমি গায়ে মাখি না, বরং সবসময় দু চার কৌটো গুল স্টকে রাখি। কারণ সেই প্রথম দিন বৃষ্টির মধ্যে গুল কিনতে গিয়ে যে প্রচণ্ড সর্দি লাগিয়ে ফেলেছিলাম, সেই যন্ত্রণার কথা এখনো ভুলিনি। মাস দুয়েক পরে শামসু ভাই হাজির। সমস্যা, সরবতির মার খুব অসুখ, যখন তখন অবস্থা। আদরের মেয়েকে একবার দেখতে চাই। মাত্র 3 দিনের ব্যাপার। যাবে, একদিন থাকবে, পরদিন চলে আসবে। 2 মাসের বেতন, 500 টাকা বাড়তি আর সরবতের মার জন্য কিছু ফল কিনে দিয়ে বিদায় জানাতে হলো সরবতীকে। কারণ মানবতার প্রশ্নে মধ্যবিত্তরা বরাবরই দুর্বল। 3 তিরিক্ষে 9, 3 9 27 দিন চলে গেল। সরবতী কিংবা শামসু ভাই কারো দেখা নেই। 30 দিনের দিন কান্তা খবর নিয়ে এলো, জানো লোকটা সাংঘাতিক হারামি। কার কথা বলছো? ওই যে ওই শয়তানটা শামসু। ও শামসু ভাই? কিসের ভাই? জানো ওই হারামিটা আমাদের সরবতীকে অন্য বাসায় কাজে লাগিয়েছে। তুমি জানলে কি করে? আমার এক বান্ধবী আছে না, হেলেন, মগবাজার থাকে, ও বলেছে। ওর বাসার পাশের বাসাতেই থাকে সরবতী। তোমার এই বান্ধবী চেনে তো সরবতীকে? চিনবে না কেন? সরবতী থাকাকালীন সময়ে বেশ কয়েকবার ও এসেছে এখানে। শোনো, তুমি একটা ভিট করো, ওই প্রতারক শামসুকে জেলে ঢোকাও। শামসু মিয়াকে জেলে ঢোকানো গেল না, তবে আমাদের ছোট কাজের বুয়া মরিয়মের মা মাসখানেক পর একটা মেয়ে এনে দিল। এর বয়স 25-26 হবে। স্বামী মারা গেছে, 2 মেয়ে আছে। তারা গ্রামে তাদের নানির কাছে থাকে। কান্তা খুব খুশি, কারণ পরি মেয়েটি কাজকর্মে যেমন পটু, তেমনি চুপচাপ ও নম্র স্বভাবের। একসঙ্গে এত গুণ বড় একটা দেখা যায় না। যদিও পানের নেশা আছে, তবুও রক্ষা, ভুলের তো নয়। কয়েকটা দিন কাটলো খুব ভালো। তারপর একদিন অফিস থেকে ফিরলে কান্তা বিরস মুখে বলল, একটা সমস্যা দেখা দিয়েছে। কিসের সমস্যা? মাসখানেক পর পর নাকি পরীর উপর জিন চড়াও হয়। আরে ধ্যাত, বাজে কথা। জিন টিন বলে কিছু আছে নাকি? সেটা ওকে কে বোঝাবে? ও বলছে কয়েক বছর ধরে নাকি এরকম হয়ে আসছে। জিন চড়াও হলে ও কেমন করে? ও নাকি তখন জোরে জোরে গান গায়, নাচে, আর ওর কথা মতো সবার চলতে হয়। তা না হলে জেনেরা চটে গিয়ে নাকি অনেক ক্ষতি করে ফেলতে পারে। তবে ঘন্টা দুয়েকের বেশি নাকি এই অবস্থায় থাকে না। শোনো, তুমি ওকে বোঝাও যে এটা ঢাকা শহর, এখানে জিন টিন আসবে না। অনেক বুঝিয়েছি, কিন্তু ও বলছে ও টের পাচ্ছে সময় ঘনে এসেছে, কয়েকদিনের মধ্যেই ঘটনা ঘটবে। কয়েকদিন নয়, মাত্র 2 দিন পরে ঘটনা ঘটলো। রাতে খাওয়ার পর বসে বসে টিভি দেখছি, কান্তা আর পরি রান্নাঘরে কাজ করছে। হঠাৎ কান্তা দৌড়ে এসে বলল, শুনছো, শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? আরে বোঝো না, নাচ। তুমি বেডরুমে যাও, বাবুর কাছে, আমি দেখছি। গিয়ে দেখি একেবারে তাণ্ডব নৃত্য শুরু করেছে। এলো চুল, কাপড় চোপড়ের কোনো ঠিক ঠিকানা নেই। বললাম, এই মেয়ে কি শুরু করেছো, থামাও এসব। নাচ থামলো ঠিকই, কিন্তু আমার দিকে তেড়ে এসে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, আমরা 3 জন, বাদল, রফিক আর রঙ্গ। আর একটা কথা কইলে শেষ করে ফেলামো। বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল কান্তা। রান্নাঘর থেকে বেরিয়ে আমাকে ঠেলে ঠেলে ড্রয়িং রুমে গেল পরি। তারপর শুরু হলো গীতসহ নৃত্য। খুব রাগ হলো আমার। এখন দরকার শক্ত একটা লাঠি দিয়ে কয়েক ঘা লাগানো। পরক্ষণে কান্তার কথা মনে পড়ল, চটলে যদি কিছু ক্ষতি করেই ফেলে। নিজের কপাল চাপড়ানো ছাড়া গতি নেই আমার। জীবনে অনেক নাচ দেখেছি, এক নাচনীর সঙ্গে খানিকটা প্রেম হয়ে গিয়েছিল, কিন্তু এরকম উদ্ভট নাচ আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে এ কি জানতাম। নাচ গানের মধ্যে শুনতে পেলাম, মিষ্টি আন। প্রথমে বুঝতে পারলাম না কি বলছে। পরপর 3বার বলার পর কান্তা বলল, ফ্রিজে মিষ্টি আছে, এনে দাও না। ভাগ্যিস ফ্রিজে মিষ্টি ছিল, বাক্স ধরিয়ে এনে দিলাম। গুনে গুনে 12টি মিষ্টি খেয়ে পরি বলল, বেশি করে জর্দা দিয়ে 3 কিলো পান আন।
কান্তা বেডরুম থেকে বলল, রান্নাঘরে মিডসেফের নিচে তাকে আছে। 3 খেলে পান একসঙ্গে মুখে পড়ে কিছুক্ষণ চিগুলো পড়ি। তারপর কার্পেটের উপর অবলীলায় এক গাদা পিক ফেলে আবার নাচ শুরু করলো। উল্লেখ্য, কার্পেটটি কান্তা নতুন কিনেছে এবং এই বস্তুটির উপর পাদুকা সমেত অবস্থান করার সৌভাগ্য আমার হয়নি। বেডরুম থেকে কান্তার চাপা আর্তনাদ শুনলাম। জোরে বেল বাজলো হঠাৎ। দরজা খুলে দেখি পাশের ফ্ল্যাটের আক্কাস সাহেব। কি হয়েছে ভাই আপনাদের বাসায়? জেনে ধরেছে। কাকে? কাজের মেয়েটিকে। চলুন দেখি কেমন জিন। পরীর নাচ এক নজর দেখেই আক্কাস সাহেব বললেন, ছাড়াচ্ছি জিন ভাইজান, আপনি এক কাজ করেন, একটু গু নিয়ে আসেন। গু? হ্যাঁ, গু। মানুষের বিষ্ঠা। বিষ্ঠা খাওয়ালে দেখবেন জিন বাপ বাপ করে পালাবে। কিন্তু এখানে ওই জিনিস পাবো কোথায়? কাঁচা পায়খানা তো নেই। আরে মুশকিল, নিজে একটু করে আনুন না। মুশকিল মানে মহা মুশকিল। টয়লেটে ঢুকলাম ঠিকই, কিন্তু এই অবস্থায় হবে বলে মনে হচ্ছে না। এমনিতেই আমার কনস্টিপেশনের সমস্যা আছে। ভাগ্য ভালো, কিছুক্ষণ পরে আকাশ সাহেবের ডাক শুনলাম। ভাইজান আসেন, ওই জিনিস আর লাগবে না। ড্রয়িং রুমে গিয়ে দেখি পরিচিত পটাং। বললাম, অজ্ঞান হয়ে গেছে? আরে না, গু খাওয়ার ভয়ে অজ্ঞান হওয়ার ভান করে আছে। শুনেন ভাইজান, জিন ছাড়ানোর 2টি থেরাপি আছে। 1 নম্বর হলো ধোলাই থেরাপি আর 2 নম্বর বিষ্ঠা ভক্ষণ থেরাপি। মেয়েদের গায়ে তো আর হাত দেওয়া যায় না, তাই তাদের জন্য বিষ্ঠা ভক্ষণ থেরাপি উপযুক্ত। পরদিন সকালে দেখলাম পরি খুব সহজ স্বাভাবিকভাবে কাজকর্ম করছে। গতকালকের ঘটনার কোনো ছায়া নেই ওর চেহারায়। কিন্তু কান্তা স্বাভাবিক থাকতে পারল না। মরিয়মের মাকে ডেকে এনে টাকা পয়সা দিয়ে তখনই বিদায় করে দিল পরীকে। মাস 3 কাটলো ছোটা বুয়া দিয়েই। তারপর কান্তার করিতকর্মা বড় আপা 15-16 বছরের একটি মেয়ে এনে দিল। এর নাম শেফালি। শেফালি কাজকর্মে ভালোই, তবে একটু বোকা প্রকৃতির। কিন্তু কিছুদিন যেতেই দেখা গেল কাজকর্মে একেবারে মন নেই শেফালির। কেমন একটা বিষণ্ণ বিষণ্ণ ভাব। কান্তা জিজ্ঞেস করলো, কিরে, তোর হয়েছে কি? অসুখ টসুখ হয়নি তো? অসুখ হয় নাই, তবে মন ভালো না। বাড়ির কথা মনে পড়ে বুঝি? না। তাহলে? দুলাভাই আমার একটু আদর করে না। কান্তা হেসে বলে, আরে দূর পাগলি, তোর দুলাভাই তোকে অনেক আদর করে। এই কালই তো তোর জন্য স্যান্ডেল কিনে আনলো। আরে সেরকম আদর না। আগের বাসায় দুলাভাই আমাকে কত আদর করতো। তা কিরকম আদর শুনি? আদরের যে নমুনা শেফালি কান্তাকে শোনালো, তাতে কান্তার মাথায় ছাদ ভেঙে পড়ার উপক্রম। তখনই বড় আপার সঙ্গে টেলিফোনে এক প্রস্ত ফাটাফাটি হয়ে গেল। পরদিন সকালে নিজে শেফালিকে বড় আপার বাসায় রেখে এলো কান্তা। এরপর অনেক দিন থেকে আমাদের বাসায় কাজের মেয়ে নেই, ছোটা বউ দিয়েই কোনো রকম চলে যাচ্ছে। কষ্ট হয় খুব, তারপরও কেউ আর ও প্রসঙ্গ তোলে না। সেই যে ইংরেজি একটা গল্পে পড়েছিলাম না, মিসেস প্যাকেলটাইট এখন আর বাঘ শিকার করেন না, কারণ বাঘ শিকারে আনুষঙ্গিক খরচ অনেক বেশি। আমাদের অবস্থা অনেকটা সেরকম। বন্ধুরা, শুনছিলেন খোকন করের গল্প তাহাদের কথা। আমাদের গল্প পাঠ ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সাথে শেয়ার করার অনুরোধ করছি। ভালো থাকবেন, টাটা।